কেউ অ্যাকসেপ্ট করেছে, কেউ গ্রহণ করেননি, এমনটাই ব্যাপার। আমি আজ পর্যন্ত গ্রহণ করেনি আর করবো এই আশাও নেই। তো তৃণমূল কংগ্রেস করব এমন যদি ভাবতাম তাহলে আইএসএফটা করতাম না, তৃণমূল কংগ্রেসই করতাম। গোপন সূত্রের খবর পাচ্ছি তৃণমূলের পক্ষ থেকে আপনার কাছে অফার এসেছে এবং খুব তাড়াতাড়ি আপনি নাকি আইএসএফ দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন, এমনটাই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। কি বলবেন, কতটা সত্য? দেখেন, এখনও পর্যন্ত ভাঙড় বিধানসভার মধ্যে যতগুলো মানুষ ইলেকটেড ক্যান্ডিডেট হয়েছে এই অফারটা সবার কাছে দিয়েছে। কেউ অ্যাকসেপ্ট করেছে, কেউ গ্রহণ করেননি, এমনটাই ব্যাপার। আমি আজ পর্যন্ত গ্রহণ করেনি আর করবো এই আশাও নেই। তো যারা এই বার্তা ছড়াচ্ছে সেটা মিথ্যে একটা মানুষকে মিসগাইড করার জন্য তারা একটা ষড়যন্ত্র চালাচ্ছে। তৃণমূল কংগ্রেস করব এমন যদি ভাবতাম তাহলে আইএসএফটা করতাম না, তৃণমূল কংগ্রেসই করতাম। তাহলে কি আইএসএফকে দমানোর জন্য কি গুজব ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা? একেবারে এখানে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের যে সংগঠন ছিল তাদের নিজেদের সংগঠনের ওপরে ভরসা ছিল না বলে তৃণমূল কংগ্রেস এই দল ভাঙানোর নোংরা খেলায় তারা লিপ্ত হয়েছিল। আপনারা দেখিয়েছেন বা আমরা দেখেছি, একাধিক গ্রাম পঞ্চায়েত সহ কিছুদিন একজন পঞ্চায়েত সমিতিকে তারা টাকার অফার দিয়ে হোক আর ফ্ল্যাট দিয়ে হোক আর যে কোনো একটা মানে লোভ দেখিয়ে তাদের দলে নিতে হচ্ছে। এটাই হচ্ছে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের সংগঠন, যাদের পায়ের তলায় কোনো মাটি নেই, তাদের কোনো লোকজন কিছুই নেই, তাই অন্য দল থেকে ভাঙিয়ে নিজেদের দলটাকে শক্ত করার চেষ্টা চালাচ্ছে। আমরা দেখেছি আসমাকে নতুন নতুন টিএমসি লওয়ার সময় ওনাকে প্রত্যেক মঞ্চের সামনে বোঝাতো, এখন দেখছি টিএমসির মঞ্চে ওনাকে আর দেখা যাচ্ছে না। ওনাকে কি ছেড়ে দেওয়ার পরিকল্পনা চলছে? দেখেন, আমরা দেখেছি, আমরা যারা একটু লেখাপড়া জানি আমরা দেখি বাজারে একটা 3 টাকার পেন পাওয়া যায়, যার কোনো রিফিল থাকে না তার আর বাদ দিতে রিফিল লাগানো যায় না, যাকে ইউজ অ্যান্ড থ্রো। তৃণমূল কংগ্রেস এমন একটা দল যার যখন প্রয়োজন তাকে ব্যবহার করে নেয়, পরে ছেড়ে দেয়। আজকের ভাঙড়ের কথা বলি, ভাঙড়ের দাপটিয়া নেতা, তাদের মুখের কথায় তাদের ভাষা হচ্ছে তাজা নেতা। আরাবুলকে যদি ছেড়ে ফেলতে পারে এই আসমা কিছুই নয়। আরাবুল ইসলাম একটা সময় এই পশ্চিমবঙ্গের ক্ষমতা আনার একটা মূল কারিগর ছিল, তানাকে যদি তৃণমূল কংগ্রেস ছেড়ে ফেলতে পারে, তানাকে যদি দল বাদ দিতে পারে, এই আসমা এদের সঙ্গে কচুরি পানা হিসেবে ব্যবহার করবে। এই যে আইএসএফের মঞ্চে বড় বড় হয়তো ভাষণ দিত সেই আইএসএফ নেত্রী আসমা খাতুন, তিনি বলতো যে আমি 42 দিন জায়গায় আমি 1 বছর জেল কাটতে রাজি, কিন্তু আমি তৃণমূলের কাছে বিক্রি হবো না। এই যে টাকায় বিক্রি হয়ে গেল, কি বলবেন? দেখেন, যে মানুষটা এত কথা বলেছিল, যে মানুষটা শাসক দলের অত্যাচারে 42 দিন জেল খেটেছিল, 42 দিন নয়, তিনি 63 দিন জেল খেটেছিল। আমি 63 দিন পরে আমি নিজে সেখান থেকে রিলিজ করে বাড়ি ফিরিয়ে এনেছিলাম। তো এই যে একটা দল তানাকে জেল খাটালো, তানার ওপর অত্যাচার করলো, তানাকে মারলো, তারপরে সেই দলটায় গেল, সেই দলটায় গিয়ে কি করলো, অনেক কথাবার্তা বলছে। কাদের বিরুদ্ধে বলছে? যে সেই মানুষটা একটা স্টেজে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা বক্তব্য দিত যে তৃণমূল কংগ্রেসের কাছে কোনো টাকা নেই, যে আসমাকে কিনে নেবে। আজকের জানি না তানি টাকার মাধ্যমে গিয়েছে কি কোনো অফার এসছে কি কোনো পদের লোভে গিয়েছে, কিন্তু তিনি যে গিয়েছে দল ত্যাগ করাটা আজকের বাংলার মানুষ সহ ভাঙড়ের মানুষ তানাকে বাইরান বিশ্বাসের মতন বিশ্বাসঘাতক ছাড়া অন্য কোনো আখ্যা দিচ্ছে বলে আমি মনে করছি। তিনি বলছে যে আইএসএফ কোনো উন্নয়ন করছে না, তৃণমূল উন্নয়ন করছে বলে তৃণমূলই আমি যোগ দিয়েছি। আরে একটা বোকামো কথা বললে হয়? শাসক দল হচ্ছে তৃণমূল কংগ্রেস আর আইএসএফ উন্নয়ন করবে, এটা একটা রাজনৈতিক নেতা হিসেবে বোকামো কথা। আমি বিরোধী দলনেতা, আমার চালতে বেড়ে অঞ্চলের আমার গ্রামের উন্নয়ন করার জন্য তৃণমূল কংগ্রেসের যারা প্রধান আছে তাদের কাছ থেকে নিয়ে এসেই তো উন্নয়ন করতে হবে। তাহলে এটা তো হচ্ছে কালচার। আমি বিরোধী পক্ষ থাকবো আর আমি শাসক দলের মতন অ্যাটাচুড দেখাবো, এটা হয় না। এটা একদম অনিয়া কথা, এটা গ্রহণ করবেন না মানুষ। মানুষের বোঝা দরকার শাসকে যারা থাকে উন্নয়নের চাবিকাঠি তাদের কাছেই থাকে, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য বিরোধী পক্ষ থাকে। বিরোধী পক্ষর কাজ হচ্ছে কোন জায়গাটায় করতে হবে, কোথায় প্রয়োজন সেটাকে তুলে ধরা। আসমা যদি বলে আমি কাজ করতে পারছি না, এই আসমা তো একটা সমিতি ক্যান্ডিডেট, আমাদের এখনও অনেকগুলো সমিতি ক্যান্ডিডেট আছে, তানারা এ ধরনের কথা বলেন না। তিনি রাজনৈতিকভাবে দুর্বল, তিনি তিনটে নির্বাচন হয়ে গেছে, নিজের বুথটা জেতাতে পারেনি তাই ভয়ে আগে ভাগে কেটে পড়েছে বলে আমরা মনে করছি। লজ্জা নেই হয়তো সেই সব তৃণমূল কংগ্রেসের নেতাদের যারা হয়তো বলে যে আমরা উন্নয়নের স্বার্থে ভোট চাই মানুষের কাছে,
তো আপনারই এলাকায় একাধিক রাস্তায় আসতে আমরা দেখছিলাম যে সেসব রাস্তায় হয়তো ছাগল গরু হাঁটতে গেলে দাঁত টুকরে পড়ে যাবে। এটাই কি তৃণমূলের উন্নয়ন? দেখেন, এই তৃণমূল কংগ্রেসের নেতারা এরা স্টেজে এক কথা বলে, বাস্তবে তার রূপ দেয় অন্য। আমরা দেখেছি যে শওকত মোল্লা ভাঙড়ে একটা জনসভা করে বলেছিল যে 2 মাসের মধ্যে অমুক রাস্তা হয়ে যাবে, অমুক রাস্তা হয়ে যাবে। আমরা দেখেছিলাম ভোগালী ওয়ানে গিয়ে একটা প্রোগ্রাম করে বলেছিল যে তিনি 19টা রাস্তা করবে। আমি শওকত মোল্লাকে বলবো, আমাদের যেখানে ভাঙড়ে থানা হয়েছে সেই থানার গা দিয়ে খালপাড় দিয়ে যে রাস্তাটা গিয়েছে, সেই রাস্তায় অসংখ্য মানুষের চলাচলতি, সেই রাস্তা তো দূরের কথা, খাল ভেঙে 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 রাস্তার উপরে চলে আসছে। এরকম একাধিক জায়গায় চালতে বেড়ে জিপিতে এমন কোনো একটা ভালো রাস্তা নেই, ভালো পানীয় জল নেই, ভালো সুশিক্ষামূলক একটা শিক্ষা কেন্দ্র নেই। যা বাম জামানায় হয়েছিল সেই ভেবে এরা তার উপরে ঘষে মেজে খাচ্ছে আর নিজেদের অস্তিত্ব বাড়ানোর জন্য সেখানকার কাটমানিগুলো মেরে 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 নিজে জায়গা খুঁজছে, বাড়ি করছে, গাড়ি করছে। এক কথায় সাধারণ মানুষকে এরা গুমরা বানিয়ে মানুষের যে অধিকার সেটাকে বঞ্চিত করে নিজেরা শুধু বিশাল বহল গাড়ি বাড়ি করছে আর পিছনে সিকিউরিটি নিয়ে বেড়াচ্ছে বলে আমরা মনে করছি। 7 তারিখই আবু সিদ্দিক পরিবারের বিচারের দাবিতে নওশাদ সিদ্দিকী ডাক দিয়েছেন একটা মহামিছিলের সমাবেশ, তার প্রস্তুতি আপনারা কী নিচ্ছেন? দেখেন, শুধু আবু সিদ্দিকী নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মায়ের কোল খালি করে দিয়েছে এই শাসক দল। কখনো পুলিশের অত্যাচার চালিয়ে কোল খালি করেছে, কখনো শাসক ধরনের এক শ্রেণী ক্যাডারের হাতে তাদের মৃত্যুবরণ করতে হয়েছে। তাই যখন এই ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের বিচার ব্যবস্থার উপরে আমরা আস্থা রেখে সেদিনে আমরা কোর্টে দায়ের হয়েছিলাম, কোর্ট এখনও পর্যন্ত দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্ট আমাদের উকিল এবং জজ সাহেবের কাছে যে তদন্তকারী সংস্থা তারা দিতে পারেনি। সেই জন্য ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষের জন্য যেভাবে হুগলি জেলার আলী আকবরের বেটা নওশাদ সিদ্দিকী, যিনি বর্তমান পরিস্থিতিতে আমার দলের চেয়ারম্যান এবং ভাঙড়ের বিধায়ক, তিনি যে টেন্ডেন্সি নিয়ে এই বাংলার অসহায় মজদুর মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের যিনি কণ্ঠস্বর হয়ে বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দিনের সূর্য উদয় থেকে রাতের সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অক্লান্তি পরিশ্রম চালিয়ে যায়, তানার ডাকে তিনি ডাক দিয়েছে। তাদের যে অধিকার, তাদের যে বিচার, সেই বিচার ব্যবস্থার উপর আস্থা রেখে, ভারতের সংবিধানের উপর আস্থা রেখে এবং সাধারণ মানুষের উপর আস্থা রেখে তিনি ডাক দিয়েছেন। আমরা মনে করি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মায়ের সন্তানরা সেদিন উপস্থিত হয়ে যে সমস্ত মায়ের কোলগানে খালি করে দিয়েছে তাদের সুবিচার পাইয়ে দেওয়ার জন্য সেদিনে তারা উপস্থিত হবে।